সুপ্রিয় CBN24 এর সম্মানিত পাঠক, দর্শক এবং শুভানুধ্যায়ী, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সরাসরি অনুষ্ঠানে। সাথে আছি আমি মাহবুবুল হক উসমানী। আমাদের সঙ্গে আজকে রয়েছেন কানাডাতে প্রায় 7 বছর ধরে কানাডাতে রয়েছেন তিনি, সালাউদ্দিন শৈবাল। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনার পরিচয়টা একটু দিয়ে নেই দর্শকদের কাছে। সালাউদ্দিন শৈবাল তিনি এখানে RBC রয়্যাল ব্যাংক, এই ব্যাংকটির HR এর রিক্রুটিং যে সেকশনটি রয়েছে সেখানে সিনিয়র অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। পাশাপাশি আরেকটি বড় পরিচয় হচ্ছে সালাউদ্দিন শৈবাল, তিনি এখানে প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন রয়েছে, বাংলাদেশি ক্যানাডিয়ান বাংলাদেশি নামে, অর্থাৎ BCCB। তার যে HR এবং অর্গানাইজেশনাল যে ডেভেলপমেন্ট অর্থাৎ মানব সম্পদ এবং উন্নয়নের যে বিষয়গুলো রয়েছে সেখানে তিনি এখানকার নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে নানান রকমের পরামর্শ দিয়ে সহায়তা করে থাকেন। আমরা আজকে কথা বলছি সালাউদ্দিন শৈবালের সঙ্গে। আমি শুরুতে একটু জানতে চাইব, যেহেতু BCCBর সঙ্গে আপনি আছেন, তার আগে একটু আমি জানতে চাই যে কানাডাতে 7 বছর ধরে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে একটু জানতে চাই। Thank you, Usmani bhai, and it's a real pleasure talking to you. And I always feel hopeful when I see that young people like you coming out and running for this big dream. Thank you. And it's really important because you do have the right skill set, you do have the approach, and most importantly, you do have the passion for it. So thank you for taking this, I should say, very difficult way to create a positive impact for our community. Okay, let's come to your question. Yeah, I came in Canada in 2010, তো প্রায় 7 বছর তো হয়েই গেল। আমার ব্যাকগ্রাউন্ড ছিল HR in Bangladesh. I worked for Save the Children and ActionAid, and I led the HR and IT department of ActionAid. So এখানে আসার পরে মানে প্রথমে যেটা হয় সবার যেরকম হয় আমারও সেরকমই হয়েছে। First couple of months I was kind of totally puzzled from where to start, what to do. And এই স্ট্রাগলটা সবার ছিল, আমার একটু বেশি ছিল because I didn't have any connections. আমার কিছু ফ্রেন্ড ছিল but they are not in my similar professional field. So যার কারণে যেটা হয়েছিল যে আমি জানতাম না যে এখানে HR as a whole এই সেক্টরটা এভাবেই নাই, মানে সেক্টরটাই হাইলি সেগমেন্টেড এখানে। অর্থাৎ ছোট যে অর্গানাইজেশনগুলো আছে সেখানে মাত্র 2 জন থাকে, একজন HR ম্যানেজার, একজন অ্যাসিস্ট করে। সেখানে যারা আছে তারা তো আছেই, আর একটু বড় অর্গানাইজেশনগুলোতে HR বলে কিছু নেই। সেখানে রিক্রুটমেন্ট আছে, লার্নিং আছে, সেখানে পেরোল আছে, সেখানে HR বিজনেস পার্টনার আছে, যার ফলে মানে আমার জানা HR এখানে নাই। এই ইনফরমেশনটা পেতে আমার অনেক সময় লেগেছে, যেটা এখন কেউ যদি HR এ কাজ করতে চায় এই মুহূর্তে আমি রেডিলি দিতে পারবো। আমার আগে আমি কারোর কাছ থেকে এটা পাইনি বা জানাও ছিল না। সো দ্যাট ওয়াজ ওয়ান ইম্পর্টেন্ট এরিয়া। তারপরে তো থাকেই যে নিজের স্কিলগুলোকে একটু কাস্টমাইজ করে নিয়ে এদের মতো করে একটু চিন্তা করা, আমার ভালো যেগুলো আছে সেগুলোকে একটু হাইলাইট করা। অ্যান্ড তারপরে তো ফ্যামিলি নিয়ে এসেছি, বাচ্চা আছে, তার স্কুলিং, এভরিথিং অল টুগেদার ইট ওয়াজ এ বাম্পি জার্নি ফর শিওর। বাট আই মাস্ট সে দ্যাট I have learned a lot of things from those 7 years and I'm proud of it. এবং আপনার মধ্যে একটা তাড়না দেখেছি যে জার্নি অফ হোপ। সেই তাড়নার জায়গা থেকে যদি একটু জিজ্ঞেস করি যে ব্যাংকিং সেক্টরে আপনি কাজ করছেন, সেখান থেকে BCCB অর্থাৎ বাংলাদেশি ক্যানাডিয়ান বাংলাদেশিদের যে বড় সংগঠনটি এখন কানাডার বুকে রয়েছে, সেখানে আপনি অন্তর্ভুক্ত হলেন, সেখানে নিজেকে জড়িত করলেন। সেটির আসলে প্রেক্ষাপটটি কী ছিল? কেন আপনি BCCBর সঙ্গে আসলেন? আপনার একজন মানব সম্পদ এবং অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের কিংবা এখানে যারা রয়েছেন নেতৃবৃন্দ তাদেরকে আপনি পরামর্শ দিচ্ছেন, কোন তাগিদ থেকে আসলেন এখানে? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করেছেন। আমি আসলেও তো যে আমার কাজকর্ম হয়ে গেছে, আমার একটা মোটামুটি পিসফুল ফ্যামিলি এনভায়রনমেন্ট আছে, লেটস স্টে দেয়ার, ওয়াচ মুভিজ অ্যান্ড এনজয় ইউর লাইফ, সেটা না করে কেন একটু এক্সট্রা মাইল যাওয়ার চেষ্টা করি। এবং সেখান থেকে আপনার কিন্তু কোনো পয়সা নাই, এটা পুরোপুরি ভলান্টারি। এটা বিকজ ওসমানী ভাই, মানে আমি হিউজ রিডার অফ হিস্ট্রি, আমার হিস্ট্রি পড়তে খুব ভালো লাগে। And you know that Canada is celebrating their 150 years of their anniversary. So 150 years একটা কান্ট্রি এখানে আছে, এবং আপনি যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে it's a country of more than 200 ethnic groups of people. Right. এবং কন্টিনিউয়াসলি এরা প্রত্যেকে কাজ করছে, প্রত্যেকে তাদের কালচারকে প্রমোট করছে। মজার বিষয় হচ্ছে যে আমি যখন HR জব খুঁজছিলাম, আমি কিন্তু একজন যদি পেয়ে যেতাম যে আমার মতো একটু দেখতে বা আমার মতো একটু কথা বলে, ইট ওয়াজ কোয়াইট
ইজি হতো আমার জন্য, আমার 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 এন্ট্রিটা হয়তো ইজি হতো। তখন থেকে বেশিরভাগই পেয়েছেন সাদা, হ্যাঁ হ্যাঁ হোয়াইট, এবং এটা সেম আপনার প্রফেশনে যদি আপনি যান, আপনি যদি একটু দেখেন যে অন্তত নামে একটু মিলে যাচ্ছে, আপনি তখন একটু মোর কনফিডেন্ট ফিল করেন। দ্যাটস ইভেন সাইকোলজি, ইটস নাথিং ব্যাড, ইটস রিয়েলি গুড। আমরা চেষ্টা করি একটা কমন গ্রাউন্ডে আসার জন্য। তো যার ফলশ্রুতিতে আমার মনে হয়েছে যে আমাদের বেঙ্গলি কমিউনিটি, আই কুড রিমেম্বার যখন আমি ড্যানফোর্থ এলাকায় ঘুরতাম 2010-এ, 2008-এর রিসেশনটা সবাই মতো শেষ হয়েছে, অ্যান্ড দ্য জব মার্কেট ওয়াজ নট রিয়েলি গুড। আই মিন lots of frustration around. I mean, people, when I was looking for a job in HR, lots of people say that it's impossible, you will not get the job. And ড্যানফোর্থে যে কোনো টি স্টলে আপনি বসলে আপনি শুনতে পেতেন যে আমরা আসলে আমাদের একটা এরিয়া আছে, আমাদের এর ভিতরেই থাকতে হবে, উই শুড নট গো আউটসাইড, উই শুড নট নক অ্যাট দ্য ডোর, সো মেনি ব্যারিয়ার্স উইথ দেয়ার। সো আমি যখন দেখলাম যে আসলে এই অনেকগুলো ইনফরমেশন, অনেকগুলো মানে জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আমাদের কমিউনিটির আরেকটু পুশি হওয়া দরকার, একটু পারসু করা দরকার, তখন যেটা আমি একটু দেখেছি কয়েনের অ্যানাদার সাইডে আমি দেখেছি, যেহেতু আমি রিক্রুটমেন্টে কাজ করি, আমি দেখেছি যে কীভাবে রিক্রুটমেন্টগুলো হয়। তো এই জায়গাগুলো থেকে আমার মনে হয়েছে যে আমার বোধহয় কিছু দেওয়ার আছে আমি, এবং সেটা যদি আমি না দিয়ে যাই তাহলে কী হবে, আমার ছেলে আছে এখানে, নেক্সট জেনারেশন আছে, এই ইনফরমেশন গ্যাপটা কন্টিনিউয়াসলি থাকবে। এবং তারপরে আপনি তো ওসমানী ভাই খেয়াল করেছেন, এখানে চাইনিজ কমিউনিটি দেখেন, এখানকার ইন্ডিয়ান কমিউনিটি দেখেন, দে আর সো ওয়েল অর্গানাইজড, বিশেষ করে চাইনিজ, তাদের মাই গড, অনেক বড় একটা কমিউনিটি। আমি এখানে চাইনিজ চিনি, দে আর হিয়ার ফর মোর দ্যান 18 years and can speak a little English, you know, because they have their own business, own world, and they can afford it, you know. That's why I'm not telling that we will not learn English, and definitely we have to learn this language, but আমাদের একটা ওয়ার্ড দরকার, আমাদের একটা ভয়েস দরকার। and এটা চিন্তা করে আমি বসেও ছিলাম, কিন্তু আমি খুব একটু লেজি টাইপ পারসন, আমি বলি যে আমার বাসা হচ্ছে 18 তলা, আমি 18 তলায় চুপচাপ বসে থাকি। তো তখন রিমন মাহমুদ, উনি বিসিসিবির যিনি ফাউন্ডার প্রেসিডেন্ট, উনি ডাউনটাউনে কাজ করেন, আমার অফিসও ডাউনটাউনে। উনি আমার সঙ্গে দেখা করতে আসলেন আরেকজনের মাধ্যমে, তারেক হাসনাত, সেও একজন বিসিসিবির একজন খুব কি পারসন। তারেক হাসনাত অ্যান্ড রিমন মাহমুদ আমার সঙ্গে একদিন টিম হোটেলে কথা বলবো। আমি 5 minutes 10 minutes পরেই বোধহয় সিদ্ধান্ত নিয়ে ফেললাম, ইয়েস, দিস আর দ্য পিপল আই এম লুকিং ফর। আপনার সঙ্গে কথা হচ্ছিল রিমন ভাই, ওসমানী ভাই, আসলে যার সঙ্গে বসে আপনি ফিল করেন, এনকারেজড ফিল করেন, আপনি ফিল করেন যে এনার্জি, পজিটিভ ভাইব ফিল করেন যে ইয়েস, অনেক কিছু হয়তো অসম্ভব, বাট নাথিং ইজ ইম্পসিবল ফর আস ইফ উই স্টে টুগেদার। সো এই জায়গাটা থেকে আমার মনে হলো যে রিমন মাহমুদ অ্যান্ড বিসিসিবি অলওয়েজ টক ফ্রম দেয়ার হার্ট, তাদের হৃদয় দিয়ে কথা বলে, এবং এখানে হয়তো আমরা কিছু ট্রাই করতে পারি যেটা আগে ট্রাই হয় নাই। তো এই ভিশনটা থেকে আমি তার সঙ্গে কাজ শুরু করি। আমি রিমন মাহমুদকে বলতাম যে ইফ ইউ উড লাইক টু মেক আ বাংলাদেশি অর্গানাইজেশন ভার্সন 2.0 দেন আই এম উইথ ইউ, বিকজ আই এম নট, আই মিন যদি আপনি পিকনিক করতে চান, ফান করতে চান, গেট টুগেদার করতে চান, দেয়ার আর সো মেনি প্ল্যাটফর্মস। তো ওইসব হলে আমিও অনেকগুলোর সঙ্গে ইনভলভ আছি। দে আর গুড, দে আর ডুইং গুড, দে আর ফ্যান্টাস্টিক। বিকজ আপনি নিশ্চয়ই ড্যানফোর্থে যখন যান তখন গ্রোসারিগুলো দেখেন, তখন আপনি ফিল করেন যে এই পিপল যারা প্রথম ছিল তারা কত হার্ড ওয়ার্ক পুট টুগেদার করেছে, এখন আমি গেলেই সব জিনিস পেয়ে যাই। তো তাদেরকে আমি খুব রেসপেক্ট করি, তাদেরকে সম্মান করি। দে টুক দ্য বিগেস্ট হার্ডলস ইন দ্য পাস্ট, দ্যাটস ওয়াই আমরা একটু স্মুথলি পরের স্টেপটার কথা চিন্তা করতে পারছি। সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ মাই বিগিনিং উইথ বিসিসিবি। আমি একটু বিসিসিবির প্রসঙ্গে আরেকটু আসতে চাই যে বিসিসিবি অনেকগুলো কাজ এখন হাতে নিয়েছে, বিশেষ করে স্পোর্টস সেগমেন্ট রয়েছে তাদের, পাশাপাশি কিডসদের জন্য কিডস ডে পালন করছে, কিংবা আরও যদি বিস্তৃতভাবে বলি যে যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য নানান রকমের ব্যবস্থা এখানে আছে। নতুন যেসব শিক্ষার্থীরা এই দেশে পড়তে আসছে বাংলাদেশ থেকে তাদের জন্য এখানে কাজ করছে অনেকেই। ওভারঅল আপনি বিসিসিবিকে কিভাবে মূল্যায়ন করবেন এই কার্যক্রমকে? First of all, yes, we have taken lots of different programs, but আমি আপনাকে বলি যে বিসিসিবির বয়স কিন্তু প্রায় little bit more than 1 year, so it's a quite new organization. But আমরা we took some very I should say very bold decisions. Decision হচ্ছে যে যেগুলো কমিউনিটি নিড আছে সেই কমিউনিটি নিডগুলোকে একটু হলেও আমরা টাচ করার চেষ্টা করব, এবং আমরা দেখবো যে এখানে আমাদের রোলটা কীরকম হতে পারে। উই হ্যাভ টু লার্ন বাই ডুইং দ্য থিংস। আমি দূর থেকে দেখে আসলে বুঝতে পারবো না যে আমার রোলটা কেমন হচ্ছে। তো যার ফলে আমরা যখন কথা বলি নিজেদের মধ্যে রিমন ভাইয়ের সঙ্গে এবং আমাদের যে লিডারশিপ টিম আছে, যে আমাদের ট্যাগ লাইনটা হচ্ছে সার্ভিং দ্য কমিউনিটি। আমাদের কমিউনিটি হচ্ছে
বাংলাদেশি ক্যানেডিয়ান এবং ক্যানেডিয়ান বাংলাদেশি, অর্থাৎ আমরা এবং আমাদের জেনারেশনস, এদের কী কী ধরনের সার্ভিসগুলো দরকার সেগুলোই আমাদের প্রাইম ফোকাস। Saying that, I mean, as I'm leading this HR and OD part, you see that I believe that you will appreciate BCCB, because I've never seen that any organization, any voluntary organization having this kind of position. Right. So এটা একটা পজিটিভ মুভ, বিকজ আমরা যে সার্ভিসটা দিতে যাচ্ছি ফ্রন্ট ইঞ্জিন থেকে, যদি বলি ইঞ্জিন থেকে, আমি ইঞ্জিনিয়ার, সো আমি একটু টেকনিক্যালি বলি, তাহলে আমার পেছনের যে প্রিপারেশনটা, আমার যে ভিতরের মেকানিজমটা, দ্যাট শুড বি ইন সাচ এ টোন দ্যাট আই ক্যান ডেলিভার দ্য বেস্ট। ওকে, তো আমরা 1 বছর এখন এটাকে আমি বলি আমাদের অর্গানাইজেশনের ফর্মিং স্টেজ, এন্টারপ্রেনিউর স্টেজ, যেখানে আমরা দেখছি যে ফার্স্ট কাপল অফ মান্থস গেছে আমাদের একটা ইন্টারেস্ট বিল্ড আপ করতে, লোকজন চিনেছে জেনেছে, এখন আমাদের ফোরামে মোর দেন মানে 11,000 পিপল আছে এখানে। এদের ভিতর থেকে কারা আগ্রহ নিয়ে আসছে, পজিটিভ আগ্রহ নিয়ে আসছে যে আমি কাজ করতে চাই, আই নো দ্যাট ক্যান বি ডান, যেই আসছে পজিটিভলি আমরা তার সঙ্গে যাচ্ছি। আমি কেউ বলছে যে আমি একটা চেস ক্লাব চালাতে চাই, ওকে গো হ্যাঁ, কেউ বলছে যে আমি বাস্কেটবল চালাতে চাই, গো হ্যাঁ, এবং আরও কিছু ফোরাম আছে যে টরন্টো স্পোর্টস, এরা আমাদের সঙ্গে মার্চ হয়েছে। এই ফর্মিং স্টেজটাতে আমাদের মূল ফোকাসটা হচ্ছে যে আমাদের মানে জিনিসটাকে, কলেবরটাকে, ইনফরমেশনটাকে মানুষের কাছে আরও পৌঁছে দেওয়া। এরপরের যে স্টেজটা সেটাই হবে ক্রিটিক্যাল মুভমেন্ট, যেটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের কিছু ভেরি পজিটিভ পিপলকে নিয়ে আসা। আমি রিমন মাহমুদের সঙ্গে কথা বলি যে উই হ্যাভ টু বিল্ড এ ক্রিটিক্যাল মাস ফর দ্য অর্গানাইজেশন, যেটা একটা কমন আইডিওলজির মাধ্যমে আমরা চলি এবং এটা নিয়ে আমরা পজিটিভলি ফিল করি যে উই ক্যান ডু সামথিং। তো সেখানে আমরা দেখছি বিভিন্ন জন কাজ করছে বিভিন্ন ফোরাম নিয়ে, এবং সেখানে আমরা দেখছি যে তারা কেমন করছেন, তারা কীভাবে এগুচ্ছেন, সেখানে দরকার হলে আমরা পজিটিভলি যে তাদেরকে হেল্প করছি। বাট এটা হচ্ছে কি অনেকটা সেই ফেজ যেখানে একটু স্লোলি আগানো যায় এবং একটু পজিটিভলি আগানো যায় এবং দেখা যে আমরা যেতে যেতে আরও কী কী শিখতে পারি। সো আমি এখনই বলবো না যে উই হ্যাভ ডান লট অফ থিংস, বাট আই বিলিভ দ্যাট উই টুক দ্য ফার্স্ট স্টেপ ডেফিনেটলি। সো দ্যাটস মাই আনসার। আপনার এই কথা প্রসঙ্গে যদি জিজ্ঞেস করি যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং যারা কানাডাতে বাংলাদেশিরা বসবাস করছেন তাদের মধ্যে আপনারা এই ফ্লোটা, এই মেসেজটা আপনারা তৈরি করে দিচ্ছেন এবং ছড়িয়ে দিচ্ছেন যে এক ধরনের ইতিবাচক মানসিকতা তৈরি এবং পাশাপাশি বাংলাদেশের কমিউনিটিকে কানাডার বুকে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়া। মাঝে মাঝে এরকমের কি হয়েছে যে নেতিবাচক কোনো বিষয়ের সম্মুখীন হতে হয়েছে, এবং হলে সেগুলোকে আপনারা কিভাবে সমাধান করেছেন বা ওভারকাম করেছেন? মাস্ট মানে এটা যেহেতু আপনিও বাংলাদেশি আমিও বাংলাদেশি, ইটস নাথিং দ্যাট আই হ্যাভ টু হাইড ইট। টেকনিক্যালি স্পিকিং উই বাংলাদেশি পিপল, আই মিন উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, উই ক্যান, বলে না যে আমরা বাঙালিরা একাই 100, বাট 100 জন মিলে এক হতে আমাদের সমস্যা আছে। এই ধরনের আমরা কিন্তু খুব বিগ অর্গানাইজেশন আমাদের দেশেও খুব ক্রিয়েট করতে পারিনি, যেগুলো গ্লোবালি রান করছে, যেগুলো অর্গানাইজেশন আমরা ক্রিয়েট করতে পারিনি। সো ওই লিমিটেশনটা হিস্টোরিক্যালি হয়তো আমাদের মধ্যে কোথাও ইনহেরিটেড আছে। সেটার কারণ হচ্ছে কি আমরা দীর্ঘদিন ব্রিটিশ রুলে ছিলাম, আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছি মাত্র 40 ইয়ার্স 50 ইয়ার্স হয়েছে। তো আমরা শিখছি। তো সেই ধরনের পরিস্থিতি হয়েছে। যেমন ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ আই বিলিভ, কেন একজন বাংলাদেশে এসে যার বেসিক নিডস এখনো ফুলফিল হয়নি, সে কিন্তু অন্যের কথা চিন্তা করবে না, ঠিক না? আমি খুব সারপ্রাইজড হয়েছি শুনে যে আপনি 1 বছরের মধ্যে এসে জাম্প ইন করেছেন যে ইউ ওয়ান্ট টু হেল্প দ্য কমিউনিটি। ইটস এ ভেরি পজিটিভ অ্যান্ড স্ট্রং গেস্টার। সো এখন এই জায়গাটা থেকে অনেকেই তাদের, এবং আমরা বিসিসিবিতে সবসময় বলি ফ্যামিলি ফার্স্ট। সো আপনি যান, আপনার ফ্যামিলিটাকে আগে টেক কেয়ার করেন, আপনার কিডস এবং বাচ্চায়, আপনার মাথায় একটা ছাদ লাগবে, আপনার একটা ওয়ার্ম বেড লাগবে, হট ফুড লাগবে, হ্যাঁ, এগুলো এনশিওর হওয়ার পরে যদি ইউ হ্যাভ এ টাইম, সো সেখানে আসেন। এখন প্রবলেম বলবো না, ইটস কাইন্ড অফ, আমি ফিল করি যে আমাদের পাস টাইমটা কিন্তু আমি যখন সুইডিশ অর্গানাইজেশনে কাজ করতাম, আমি যখন সুইডেনে যাচ্ছি, সে অনেকদিন বাংলাদেশের ছিল, সে আমাকে ফার্স্ট ডেকে নিয়ে বললো যে তুমি সুইডেনে কিন্তু দুটো বিষয়ে কথা বলো না, একটা হচ্ছে পলিটিক্স, একটা হচ্ছে রিলিজিয়ন, বিকজ ও জানে যে এই দুটো আমাদের মোস্ট ফেভারিট টপিক। এবং আমরা এটা কথা বলতে না পারলে, আমি নিজেও কথা বলতে না পারলে অনেক সময় দম বন্ধ হয়ে যায়। তো এখন কথা হচ্ছে যে এই দুইটা জিনিস, এই যে যারা ডেভেলপ কান্ট্রি, এদের অনেক কিছু আছে যেগুলো আমরা শিখতে পারি। কানাডায় এই দুইটো বিষয় নিয়ে ওপেনলি কথা বলাটাকে, they do not expect that you talk about the religion and politics with them in public. So তারা তো কিছু একটা জেনেইটা করেছে, আমাদের ভালো জিনিসগুলো নিতে হবে। আমরা যখন বিসিসিবিতে বললাম যে আমরা বিসিসিবি ফোরামে
politics এবং Bangladeshi politics, not the Canadian politics. If it is a Canadian politics, we promote it. Go ahead, talk about it. But Bangladeshi politics এবং religion যেটা আমাদেরকে segmented করে দেয়, আমাদের divided করে দেয়, সারা ওয়ার্ল্ড এটা পারছে না হ্যান্ডেল করতে, আমরা এখানে একটা ছোট ফোরাম কি করে হ্যান্ডেল করবো? সেই জায়গাগুলোতে কিছু কিছু বাম্পি রাইড এসেছে, কেউ হয়তো বলেছে না উই হ্যাভ টু টক অ্যাবাউট ইট। আমার সেদিনও একটা ডিবেট হচ্ছিল একজনের সঙ্গে, কেন আমাদের আমাদের কোনো ডেমোক্রেটিক কান্ট্রি আমরা কেন কথা বলতে পারবো না এসব নিয়ে। আমাদের পজিশন ছিল একটাই, হ্যাঁ অবশ্যই কথা বলতে পারবেন, দেয়ার মাইট বি সাম আদার ফোরামস, বাট ইন দিস ফোরাম উই ডু নট থিঙ্ক দ্যাট দিস ইজ ওয়ান অফ আওয়ার টপ প্রায়োরিটাইজড ইস্যু। সো আপনি হয়তো খেয়াল করেছেন ফোরামে মাঝে মধ্যেই একদম বিশাল তর্ক, একদম হইচই পড়ে যায়, তারপর এটাকে আস্তে আস্তে স্ট্রিমলাইন করতে হয়। একটি বিষয় এর সঙ্গে বলতে পারেন যে প্রশ্নটা এর সঙ্গেই যায়, সেটা হচ্ছে যে কানাডার পলিটিক্সের কথা আপনি বলছেন, আপনাদের কি এরকম কোনো গোল বা ভিশন রয়েছে যে কানাডার পলিটিক্সের মধ্যেও, অর্থাৎ যেটি এখানকার পলিটিক্সকে আপনি বলছেন আপনার ভাষ্যমতে বা অন্য আরো যারা রয়েছেন যে সুস্থ ধারার রাজনীতি, সেই রাজনীতিতে কি বাংলাদেশের কমিউনিটির পক্ষ থেকেও পরবর্তীতে আপনারা সেখানে নিজেদেরকে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে এই বিসিসিবির মাধ্যমে? আমি যখন দেখি যে ফিউচারের কথা যদি বলি ওসমানী ভাই, যে আমরা উই ওয়ান্ট টু সার্ভ দ্য কমিউনিটি, আপনি কখন সার্ভ বেটার করতে পারবেন যখন ইউ আর মোস্ট ক্লোজেস্ট টু দ্য পাওয়ার, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড পাওয়ার, এবং রিসোর্সের দরকার হবে তো আমাদের সার্ভ করার জন্য। সুতরাং আমাদের বিসিসিবি থেকে মাস্ট আমাদের পলিটিক্যাল পোর্টফোলিও থাকবে যারা লিয়াজো মেনটেন করবে উইথ অল দ্য মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিস, উইথ দ্য গভর্নমেন্টস, এবং আমাদের এখানে যদি কেউ কখনো করতে চায়, লোকাল পলিটিক্স ভালোভাবে করতে চায়, ডেফিনেটলি আমি ফিল করি যে এটা আমাদের রেসপন্সিবিলিটি। এবং আপনি হয়তো রিমন মাহমুদের কাছে শুনেছেন যে বিসিসিবির যে মানে প্রথম যেটার একটা কি বলবো আমি ড্রাইভটা ছিল যে গত ইলেকশনের সময় যখন আমরা দেখলাম যে ইটস লাইক দ্য প্রিভিয়াস ইউএস ইলেকশন, যে ওখানে একটা পার্টি মানে ইমিগ্রেন্টস, আমরা যারা ইমিগ্রেন্টস আছি তাদের স্বার্থের বিরুদ্ধে যেতে পারে এরকম কিছু এজেন্ডা তাদের ম্যান্ডেটে নিয়ে এসেছে। এবং যখন আমরা দেখলাম লিবারেল গভর্নমেন্ট ইজ কাইন্ড অফ টেলিং হোয়াট উই ওয়ান্ট টু ডু, আমাদের টোনে কথা বলছে, আমাদের পক্ষে কথা বলছে, তখন কিন্তু বিসিসিবি স্ট্রংলি পজিশন নিয়েছিল যে আমরা লিবারেল গভর্নমেন্টকে মনে করছি যে দে আর গোয়িং টু ডু গুড ফর আস। সো এই টাইপ অফ কনসিয়াস পলিটিক্যাল ইনভলভমেন্ট আমাদের হতেই হবে, আদারওয়াইজ আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারবো না। আচ্ছা, বিসিসিবির আরেকটি প্রসঙ্গে একটু আসতে চাই, সেটি হচ্ছে যে যাদেরকে আপনারা, যেমন প্রায় 12,000-এর মতো এখন সদস্য রয়েছে, এই 12,000 সদস্যকে কিভাবে আপনারা এর মধ্যে অন্তর্ভুক্ত করলেন, এবং পরবর্তীতে সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অর্থাৎ ফেসবুকের যে প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে আপনাদের নীতিমালাগুলো কি? আমাদের নীতিমালা তো খুব ক্লিয়ার, যারা এখানে ক্যানাডিয়ান বাংলাদেশি আছে, বাংলাদেশি ক্যানাডিয়ান আছে, এগুলোকে আমরা ধরে নিই। আমরা মেম্বার বলছি যে আমাদের ফেসবুক ফোরামে 11,000 আছে, বাট টেকনিক্যালি স্পিকিং আমি দেখি যে সব বাংলাদেশি ক্যানাডিয়ান, অল বাংলাদেশি ক্যানাডিয়ান বাংলাদেশি এবং অল স্টুডেন্টস অটো ডিফল্ট মেম্বার অফ দিস অর্গানাইজেশন। তো তারা এখন কেউ আছে হয়তো সাইলেন্ট, কেউ আছে অনলাইন ফোরামে, কেউ আমরা হয়তো একটু চেষ্টা করছি কমিটিতে থাকার জন্য, কাজ করার জন্য, তো বিভিন্ন ফেজে আছে। তো আমাদের মূল টার্গেটটা হবে অনলাইন ফোরামে, এটা আমি I should acknowledge lots of people, so many people from Montreal, you see that in so many different places, they are working hard, they are adding their friends, they are adding their colleagues, so এটা একটা বিশাল combined effort। আমরা তো আসলে আর কোথাও যাইনি, আমরা কিন্তু কোনো পোস্টার লিফলেট নিয়ে কোথাও যাইনি, ইটস কাইন্ড অফ কানেক্টিং পিপল টু পিপল, সোশ্যাল মিডিয়ার যেটা মূল থিম সেইভাবেই হয়েছে। আমি 5 জনকে করেছি, আপনি 10 জনকে করেছেন, সে আরও 10 জনকে করেছে, এইভাবেই হয়েছে। তো এখন আমাদের টার্গেট থাকবে যে এখানে আপনার এই ফোরামটাকে আরও বড় করা। এই কথা হচ্ছিল আপনার সঙ্গে যে আমাদের কত বাংলাদেশি আছে এখানে, বেঙ্গলি স্পিকিং বাংলাদেশি বা বেঙ্গলি আছে, যদি 75,000 থেকে থাকে, যদি 100,000 থেকে থাকে, আমাদের তো অবশ্যই টার্গেট থাকে, বাংলাদেশ হাই কমিশন বলছে 1 লাখের মতো। তো এই আমাদের টার্গেট তো অবশ্যই থাকবে যে উই শুড ব্রিং ইচ অ্যান্ড এভরিওয়ান আন্ডার দ্য সেম আমব্রেলা, যেন এখানে সবাই আমরা কথা বলতে পারি। সেটি আমার মনে হয় যে আমাদের ওয়ান অফ দ্য টার্গেট। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ভার্চুয়াল জগৎ থেকে আপনারা রিয়েল ওয়ার্ল্ডে গিয়েও এখন বিভিন্ন রকমের অনুষ্ঠান কার্যক্রম আপনারা পরিচালনা করছেন বিভিন্ন সেক্টরে। এটিকে আরও কিভাবে অগ্রসর করতে পারেন? এটি কি শুধুমাত্র টরন্টো কিংবা মন্ট্রিয়াল কিংবা এইগুলো বেসিসে থাকবে, নাকি পুরো কানাডার মধ্যে আপনারা এগুলো ছড়িয়ে দিতে চান? পুরো কানাডাই যেতে হবে আমাদের নিঃসন্দেহে। এখন আলটিমেটলি সোজা কথা হচ্ছে যে হয়তো যদি
1 লাখ বাঙালি থেকে থাকে, হয়তো তার 50,000 60,000 টরন্টো বেসড, এটা রিয়ালিটি, এটা ফ্যাক্ট। বাট স্টিল মন্ট্রিয়ালে আমাদের খুব ভালো একটা চ্যাপ্টার আছে, ওখানে আমাদের বেশ কয়েকজন আছে যারা কাজ করছে, এবং সেখানে যেন কিছু ইভেন্টস হয়, এবং আমি জানি যে কিছু প্ল্যানিং চলছে, হয়তো আমাদের এখান থেকেও আমরা যাবো ওখানে। ফেসবুকেও প্রায় 1000 খানেকের মতো সদস্য হয়ে গেছে। তো নিঃসন্দেহে যেখানেই বাঙালি আছে, যেখানেই বাংলাদেশে আছে, আমাদের সেখানেই আমাদের কাজ করতে হবে। এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলোকে হয়তো অনেকের মনে হতে পারে যে ফিজিক্যাল মানে আপনার ফিজিক্যাল ইভেন্টগুলো হয়তো আমাদের মানে তাদের এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে কিনা। আমি পার্সোনালি ফিল করি যে আমাদের যে অনলাইন ইন্টারাকশন এখন আমাদের সোশ্যাল মিডিয়া এবং current existing situation of the world, the digital connection, people are more connected via আপনার মোবাইল হাতে নিয়ে আপনি সারা পৃথিবীর লোকের সঙ্গে কানেক্টেড হচ্ছেন। তো এইটাই রিয়েলিটিটা মেনে নিতে হবে। সুতরাং আমাদের ফিজিক্যাল যে ইভেন্টগুলো আছে, রিয়েল লাইফ যে ইভেন্টগুলো আছে, সেগুলো চলতে থাকবে, বাট আমাদের অনলাইন অ্যাক্টিভিটিসগুলোকে আমি আরও ফিল করি। আমাদের আইটি পোর্টফোলিও হেড যিনি আছেন মুর্তজা ভাই, ইজ এ ভেরি ভেরি প্রমিজিং গাই, ইউ ক্যান টক টু হিম, ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক গাই, হি হ্যাজ সাম ফ্যান্টাস্টিক আইডিয়াস অ্যাজ ওয়েল। সো এগুলোকে আরও কীভাবে আনা যায়, কীভাবে আরও হেল্পফুল করা যায়। যেমন আপনি দেখেছেন অনলাইন ফোরামে কিছু কোয়েশ্চেন কিন্তু রিপিটেটিভ আসে, যে আমি একজন ড্রাইভিং ইনস্ট্রাক্টর কোথায় পাবো, আমি কোথায় চুল কাটাতে যাবো, নানান ধরনের কোয়েশ্চেন আসে। আপনার দেখেন ফেসবুক ফোরামে বিরিয়ানি খাওয়ার জন্য কোন রেস্টুরেন্টে যাবো, তারপর সেখান থেকে শুরু করে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, আমি বাংলাদেশে যে নাগরিকত্ব আইন হচ্ছে, এটার ইম্প্যাক্ট আমার উপর কীভাবে আসবে, ভেরি ক্রিটিক্যাল ডিসকাশন সেগুলো হচ্ছে। পাশাপাশি সম্প্রতি ট্রাম্প যেরকম মেক্সিকোতে ওয়াল তৈরি করার চিন্তা করছেন এবং কানাডাতে কোনো রকমের ইম্প্যাক্ট করবে কিনা, আমাদের উই হ্যাভ ফ্যান্টাস্টিক পিপল ইন দ্য বোর্ড। সো এই আলোচনাগুলো দেখেন ফেসবুক ফোরামের কারণে হয়তো হারিয়ে যাচ্ছে, নিচে ফিরে চলে যাচ্ছে, আবার সেই কোশ্চেন আরেকজন নিয়ে আসছে। তো আমি পার্সোনালি ফিল করি যে টুডে টুমরো আমাদের এই ফোরামটাকে, অনলাইন ফোরামটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া, মোর ইন্টারাক্টিভ করা, যেন ইউ ক্যান ইভেন কানেক্ট উইথ এ স্মল অ্যাপ ইন ইউর স্মার্টফোন। দ্যাটস আওয়ার গোল। আপনি ওখানে ক্লিক করে আপনি যে কোনো রুমে, যে কোনো ডিসকাশন, যে কনভারসেশন রুমে আপনি চলে যেতে পারবেন। এই ধরনের জায়গাগুলোতে তো আমাদের যেতে হবে। মানে আমি আমার আরবিসির যিনি সিইও আছে, সে একটা খুব মজার এক্সাম্পল দেয়, যে একটা ছেলে যে ফেসবুক মেসেঞ্জার খুলে ফেললো, মানে সে বলতো যে আমরা আগে চোখ বন্ধ করে চিন্তা করতাম আমার নেইবারহুড হচ্ছে এই মোড়ে একটা সেলুন আছে, ওখানে একটা গ্রোসারি আছে, এখানে একটা ফার্মেসি আছে, কোনো একটা আরবিসি আছে। কিন্তু এখন এই ছেলেদের নেইবারহুডটা হচ্ছে গিয়ে এই বাটনটার পাশে ওইটা, ওই বাটনটার পাশে এটা, সেই বাটনটার পাশে এইটা। এখন ওইখানে যদি আমার বাটনটা না থাকে, আমি তার নেইবারহুডে নাই। সো আমাদের যদি আমি ফিল করি যে আমাদের অনলাইন প্রেজেন্সকে আরও স্ট্রং, আরও বোল্ড করার সুযোগ আমাদের রয়ে গেছে, প্লাস ডেফিনেটলি আমাদেরকে তো অনেক কাজ করতে হবে ইভেন্টস নিয়ে। বিসিসিবির জন্য একটা অ্যাপ তৈরির চিন্তা ভাবনা আছে আপনাদের? এটা আমি আমার লং টার্ম ড্রিমের কথা বললাম। আমি রিমন ভাই শুনলে এক্সাইটেড হয়ে যাবে, আর মানে উনি কথা হচ্ছিল, বাট হয়তো হয়নি। ডেফিনেটলি আপনি যদি এখনো মোবাইলে যে ক্লিক করে বিসিসিবিতে না যেতে পারেন এবং ইজি ইনফরমেশনটা না পেতে পারেন, আমি আপনার টার্গেটে নাই। আমাদের কথা হচ্ছিল যে একবার নিউজ লেটার বের করা, তো একজন বলতেছিল কোয়ার্টারলি নিউজ লেটার বের করি। আমি বললাম এখন অনলাইনে এভরি সেকেন্ডে ফিড চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি 3 মাস পর একটা পেপার বের করবেন, সে আসলে পাঠকরা বসে থাকবে, সেই যুগ তো শেষ। তো সুতরাং আমাদেরকে তো ইজি অ্যাক্সেসিবল হতে হবে, নাহলে আমরা তো পিছিয়ে পড়তাম। একদম শেষের দিকে যদি আসি, এই প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই। বিসিসিবিতে অনেকেই আছেন যারা চাকরির জন্য বিভিন্ন রকমের ইতিবাচক এবং নেতিবাচক তথ্য দিয়ে থাকেন। অনেকে এখানে এসে তার সঙ্গে যায় এরকম যে চাকরিগুলো তারা পান না। তাদেরকে আপনারা কিভাবে মোটিভেট করতে পারেন যে তার লেভেলের একটা চাকরি নেয়ার জন্য? অনেকেই নেতিবাচক এই প্রশ্নগুলো করেন, আমিও দেখেছি বিসিসিবির ফোরামে। এটার একটা যেহেতু আমি বলছি এই জন্য যে আপনি মানব সম্পদ জায়গাটি দেখাশোনা করছেন, সেই জায়গা থেকে যদি আপনি বলেন। আমি আমাদের জব সাপোর্ট পোর্টফোলিও আছে, আমাদের মেন্টরিং পোর্টফোলিও আছে, তাদের যে লিড আছেন সুমন ভাই, সারা, দে আর ডুইং ফ্যান্টাস্টিক জব। আমি ওয়ার্কিং উইথ দেম। আসলে ওসমানী ভাই, আসলে যেটা হয়েছে যে আমাদের বাংলাদেশিরা যখন থেকে আসতে শুরু করেছে বা এসেছে, প্রথম দিকের একটা বড় অংশ ছিল হয়তো বা তারা জব মার্কেটের জন্য, যেগুলোকে আমরা বলি মানে তাদের এক্সপেক্টেড জব, সেই জব মার্কেটের জন্য হয়তো অতটা প্রিপেয়ার ছিল না। এবং তারপরে যখন আমি এখন অবাক হয়ে যাই যে সেদিন একটা ছেলে আসছে, সে ফোন করে আরবিসি সম্পর্কে এমন কিছু তথ্য দিচ্ছে যেটা আমিও জানি না। সে বাংলাদেশে বসে, আমি বাংলাদেশে বসে আরবিসির নামই আমি শুনি। তো এখন আমাদের ছেলেপেলেরা অনেক প্রিপেয়ার্ড হয়ে আসছে, অনেক জেনে আসছে, যার ফলশ্রুতিতে হচ্ছে কি যে আমি ফিল করি যে তারা অনেক, তাদের অনবোর্ডিংটা অনেক কুইক হবে। প্লাস এইখানে আমি আমাদের বিসিসিবি থেকে শুরু করে যারা আমরা এখানে আগে থেকে আছি, তাদের একটা স্ট্রং রোলের কথা আমি চিন্তা করি,
যেমন ধরেন খুব মানে আমি যখন কথা বলি যে জব সাপোর্টে যদি কোথাও যান, যেগুলো গভর্নমেন্ট জব সাপোর্ট আছে, একটা প্রাইমারি কনসার্ন থাকে যে আপনার রেজুমিটা ঠিক করে নিয়ে আসেন। আপনি মিডিয়াতে কাজ করেন, আপনি ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, আপনি একটা অ্যাড তৈরি করলেন 2 মিনিটস অ্যাড, এবং কোনো টিভি সেটা ব্রডকাস্ট করলো না, সেই অ্যাডটা কেউ দেখলো না, কোনো লাভ নাই। তো অ্যাডটা আপনি যখন তৈরি করবেন তখন ইউ হ্যাভ টু বিল্ড ইউর ওন স্ট্র্যাটেজি যে কীভাবে এটা যেন একটা মিডিয়াতে ব্রডকাস্ট হয়, আদারওয়াইজ ইট উইল জাস্ট সিট উইথ মি। তো একটা রেজুমি অবশ্যই ভালো হতে হবে। সেই রেজুমিটা যদি কেউ পিক না করে, কেউ রিড না করে, কারো হাতে যদি না যায়, তাহলে তো সেটা সেই বন্ধ হয়ে থাকা, বলা হয়ে থাকে না যে অন্ধকারে একটা সুন্দরী মেয়ে দিয়ে তাকে হাসলে সেটা কেউ দেখে না। তো এরকম হয়। তো যার ফলে আমরা বাংলাদেশিদের জব সার্চের একটা বড় কম্পোনেন্ট আমরা মিস করে ফেলি, যে নেটওয়ার্কিং। তো আমাদের বিসিসিবিতে আমি খুব লাকি, আমার মনে আছে আমি এসে কত চেষ্টা করেছি যে কারো ফোন নাম্বার নিয়ে ফোন করতে, ফোন ধরে না, ফোন রিসিভ করে না, ফোন নাম্বার দিতেও চায় না, কিন্তু বিসিসিবি ওপেন দ্য ডোর। এখানে আপনি দেখবেন যে আপনি যদি বলেন যে আমি সাপ্লাই চেনে কে কাজ করছেন জানতে চাই, সঙ্গে সঙ্গে একজন চলে আসবে, আপনি তার সঙ্গে কথা বলতে পারবেন, মেন্টর হিসেবে পেতে পারবেন তাকে, আপনি তার সঙ্গে তার কাছ থেকে জানতে পারবেন। এগুলো হাইলি পজিটিভ থিং অ্যান্ড চেঞ্জিং দ্য গেম। আমি যে গেমটা খেলছি, জব সার্চ দিয়ে গেম ঠিক না, আমি খেলছি, আমাকে জানতে হবে যে গেমটার খেলার রুলসগুলো কী। তো এই পার্টগুলোতে আমাদের আরও কিছু প্ল্যান আছে। আমি বললাম আমাদের জব সার্চ টিমটাই আবার রিভ্যাম্প হচ্ছে। তো সেখানে আমাদের টার্গেট থাকবে যে মোর ফোকাস অন দিস নেটওয়ার্কিং, কানেক্টিং উইথ দ্য পিপল, মেন্টরিং পিস, যেখানে আপনি যে কথা বলতে পারেন, বসতে পারেন, জানতে পারেন নিজের সম্পর্কে এবং ইভ্যালুয়েট করে আসতে পারেন, এগুলো খুব দরকার। আদারওয়াইজ আপনি দেখেছেন যে অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে ফিরে আসে, বিকজ দ্য নাম্বার 1 মেবি ইউ আর নট রেডি এনাফ, নাম্বার 2 মেবি হয়তো আপনার গেম প্ল্যান ঠিক ছিল না। আর এখানে তো সত্য কথা, যেটা ক্যানাডায় মানে জব মার্কেটটা আসলে ভালো ছিল না, এখন যে খুব ভালো আছে তাও না, বাট ইটস গ্রোয়িং, ঠিক না? এখানে আমাদের ফুটপ্রিন্টটা রাখতে হবে। কিছুদিন আগে দেখলাম যে বলছে যে এশিয়ান নেম থাকলে সেই লোক সহজে শর্টলিস্ট হয় না। দোজ কাইন্ড অফ বায়াসনেস আর দেয়ার। আমি আরবিসি থেকে বলতে পারি, আরবিসি ইজ ফেডারেলি রেগুলেটেড। আমরা এমপ্লয়মেন্ট ইকুইটি প্রমোট করি, ভিজিবল মাইনরিটি, অ্যাবরিজিনাল, পার্সোনাল ডিসেবিলিটিস, অল দিস পিপলস আর প্রমোটেড। বাট স্টিল আমরা ওয়ার্ক করছি, আমরা হার্ভার্ড ইউনিভার্সিটির সঙ্গে ওয়ার্ক করছি আনকনশিয়াস বায়াসকে কী করে ওভারকাম করা। সেটা হচ্ছে যে আমি যখন চিন্তা করি যে ওসমানী ভাই একজন মিডিয়া জার্নালিস্ট, আমি আপনার একটা ছবি তৈরি করি, সেই ছবিটা হয়তো রিয়াল না, আমি যদি ছবিটা না মিলে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। তো তারা যখন দেখে যে আরবিসিতে বসে একটা ডেস্কে বসে একজন সার্ভ করছে, তাদের একটা ছবি আছে, সেই ছবিটা আপনার সঙ্গে না মিলে আপনাকে হয়তো জবে নিচ্ছে, সেই আনকনশিয়াস বায়াস নিয়ে আমরা ওখানে কাজ করছি। তো বোথ সাইডেই কাজ হচ্ছে। আমার মনে হয় যে এটা এখানে আমাদের কন্ট্রিবিউট করার যথেষ্ট সুযোগ রয়েছে, যে আমাদের এই ফোরাম থেকে আমরা কীভাবে কন্ট্রিবিউট করতে পারি। এবং আমরা সেটা বিশ্বাস করি, কারণ এখানে যে বাংলাদেশিরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু এই যে জার্নি অফ হোপ, এই জার্নি অফ হোপেরই অংশ তারা। এখানে প্রত্যেকেই সেই আশাটা নিয়ে এখানে আসছেন, তাদের যাত্রাটা এখানে করছেন। এবং বিসিসিবি আপনারা যেভাবে করে তাদেরকে সহায়তা করছেন, এবং শুধু বিসিসিবি নয়, বাংলাদেশিরা কানাডাতে যে যে জায়গাতে ছড়িয়ে রয়েছেন প্রত্যেকের সাহায্যে এগিয়ে আসবেন, আমরা সেই প্রত্যাশা করতেই পারি। আমি যেটা বলি আর কি, যে আমরা যেখানে লড়ে যাই আমাদেরই লড়া, ঠিক না? আমরা এখানে এসেছি, আমরা এখানে আমাদের ফুটপ্রিন্ট রাখতে চাই, আমরা চাই আমাদের পরের জেনারেশন আমাদের এই জিনিসগুলো নিয়ে যাবে এগিয়ে। তো সুতরাং মানে আমরা প্রাউডলি যেন, আমার পরের জেনারেশন প্রাউডলি যেন বলতে পারে, আজকে যারা সেই ব্রিটেন থেকে আসছিল, স্কটল্যান্ড থেকে আসছিল, তারা ওন করে এই কান্ট্রি, তারা এই কান্ট্রির ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করেছে, তারা প্রাউড ফিল করে, তারা প্রাউড জেনারেশন। আমি চাই যে আমাদের পুরো বিসিসিবি আমরা সবাই চাই যে আমার পরের জেনারেশন যেন প্রাউডলি বলতে পারে উই আর ফ্রম বাংলাদেশ অ্যান্ড উই বিল্ড ক্যানাডা। সো এই যে প্রাউড ফিলিংসটা, এটা যেন আমাদের মধ্যে থাকে, এইটা করার জন্য আমাদের সবাইকে আসলে একসঙ্গে কাজ করতেই হবে, কোনো বিকল্প নেই। এটা হচ্ছে কি আমার কথা। অনেক ধন্যবাদ সালাউদ্দিন শৈবাল আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। আমরাও সেই বিশ্বাসটাই করি আসলে, দর্শক এবং পাঠক CBN 24-এ যারা রয়েছেন, সারা বাংলাদেশের মানুষ শুধু নয়, বাংলাদেশিরা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে যেভাবে ছড়িয়ে রয়েছেন, আমরা সবাই একসাথে হয়ে নিজেদেরকে তৈরি করতে চাই। নিজেদের মধ্যে যত রকমের নেতিবাচক চিন্তাগুলো আছে সেগুলোকে ছেড়ে ফেলে ইতিবাচক চিন্তা করি, এবং আমরা আমাদের নিজেদেরকে তৈরি করি, আমাদের কমিউনিটিটাকে তৈরি করি। এই কানাডার বুকেও সেটি সম্ভব। সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন সালাউদ্দিন শৈবাল। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আগামীতে আবারও কোনো বিষয় নিয়ে, আবারও কোনো মানুষকে নিয়ে হাজির হব আমাদের এই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই।